কারামন্ত্রী কারাগারে না, পশ্চিমবঙ্গটাই কারাগার হয়ে গেছে দুটো কারণে। পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতা যারা আছে তাদের জন্য যে কারাগার প্রয়োজন হয় সেই কারাগার আমাদের পশ্চিমবঙ্গে নেই। তাই এই পশ্চিমবঙ্গের মধ্যে যতজন লোক নেতামন্ত্রী আছেন তাদেরকে কারাগারে বন্দি করেছে পশ্চিমবঙ্গের জনগণ। আর সেই জনগণের থেকে মুক্তি পাওয়ার জন্য কেউ একজন ছোট ঘরে ঢুকেছে। যে ইডি সিবিআই এর কাজ এটা নয়। যারা দালালি করে তারা কখনো অপরাধী ধরতে পারবে না, তারা দালালিই করবে। ফলে এই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা এই রাজ্যের মন্ত্রীদের সঙ্গে এইসব রফা করে বেড়াচ্ছেন তারা এই দায়িত্ব নিতে পারেননি। বহুদিন ধরে মানুষ অপেক্ষায় ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আলাদা করে কি করে হবে? একই ফরমায় তো গড়া, তাই না? আপনি যদি একই ফরমায় করেন তাহলে আলাদা কিছু তো বেরোবে না। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা হওয়ার তেমনই হয়েছে। এই স্বরাষ্ট্রমন্ত্রী যার কথা বলছেন দেশের, তার আসলে ব্যবসা করার কথা ছিল, ব্যবসাই করছেন। আর যে অবসর সময় সেই সময় সব বক্তৃতা দিতে আসেন, রাজনীতির যোগ্য নন। ভারতবর্ষের রাজনীতি করতে গেলে ভারতবর্ষের সংবিধানকে জানতে হবে। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, এর আগে আমরা তার নাম দেখতে পেয়েছিলাম কুন্তল ঘোষের সেই লাল ডায়েরিতে, এবং সেখান থেকে তার ৪১ লক্ষ টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। এবং বর্তমানে একেবারে আবারও কারামন্ত্রীর কারাগারে যাওয়ার যে সম্ভাবনা, ৩.৫ কোটির ওপর তার সম্পত্তি আবারও বাজেয়াপ্ত। দেখুন, কারামন্ত্রী কারাগারে না, পশ্চিমবঙ্গটাই কারাগার হয়ে গেছে দুটো কারণে। পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতা যারা আছে তাদের জন্য যে কারাগার প্রয়োজন হয় সেই কারাগার আমাদের পশ্চিমবঙ্গে নেই। তাই এই পশ্চিমবঙ্গের মধ্যে যতজন লোক নেতামন্ত্রী আছেন তাদেরকে কারাগারে বন্দি করেছে পশ্চিমবঙ্গের জনগণ। আর সেই জনগণের থেকে মুক্তি পাওয়ার জন্য কেউ একজন ছোট ঘরে ঢুকেছেন। ফলে এই কারামন্ত্রী কারাগারে আলাদা করে বলার দরকার নেই। মুখ্যমন্ত্রী কারাগারে বলুন, দেশের রাজ্যের অন্যান্য মন্ত্রীরা কারাগারে বলুন, কারণ তারা এখন উপলব্ধি করেছেন যে তারা এই পশ্চিমবঙ্গের কারাগার ছাড়া অন্য জায়গায় যাওয়ার তাদের আর উপায় নেই, আর তাদের ঠাঁইও নেই। কিন্তু অভিষেক ব্যানার্জি, যার প্রাইমারিতে একেবারে ফোর্থ চার্জ, সাপ্লিমেন্টারি চার্জশিটের নাম রয়েছে, তাকেই তো কারাগারে ভরতে ব্যর্থ ইডি সিবিআই। মুখ্যমন্ত্রী তো অনেক দূরের কথা। আমি প্রথমেই বললাম যে ইডি সিবিআই এর কাজ এটা নয়। যারা দালালি করে তারা কখনো অপরাধী ধরতে পারবে না, তারা দালালিই করবে। ফলে এই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা এই রাজ্যের মন্ত্রীদের সঙ্গে এইসব রফা করে বেড়াচ্ছেন তারা এই দায়িত্ব নিতে পারেননি। বহুদিন ধরে মানুষ অপেক্ষায় ছিলেন, যে ভরসা রেখেছিলেন যে এরা পারবে, ভরসা রেখেছিলেন দেশের সংবিধানের উপরে, এখনো রাখেন। আর তাই দেশের সংবিধানের উপরে ভরসা রেখে যে দায়িত্বটা ওদেরকে দেওয়া হয়েছিল, যে দায়িত্ব দেশের সংবিধান, দেশের আইন ওদেরকে দিয়েছে, সেই দায়িত্ব যখন পালন করতে ব্যর্থ হয়েছে তখন সংবিধানের আর একটা অংশ যে দায়িত্ব আমাদেরকে দিয়েছে, যখন পুলিশ ব্যর্থ হবে, সিবিআই ব্যর্থ হবে অপরাধীদের ধরতে, তখন আপনারা ধরুন। ওই জন্যই প্রথমে বললাম যে এই যত নেতা মন্ত্রী আছে এরা সবাই কারাগারে আছে। পশ্চিমবঙ্গের জনগণ সেই কারাগার তৈরি করেছে, আর এই কারাগার থেকে মুক্তির রাস্তা ওদের কারণ নেই। কিন্তু স্যার, আমরা ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বঙ্গসফর দেখেছি, এবং সেখানে থেকে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল যে সাংবাদিকদের পক্ষ থেকে, যে অভিষেক ব্যানার্জি লিপস অ্যান্ড মাউথ এত টাকা জড়িত ইডি সিবিআই করতে, সেক্ষেত্রে তিনি চুপ ছিলেন এবং কিছুটা বিরক্ত হয়েছিলেন তিনি, এবং তিনি বললেন যে ইডি সিবিআই যেটা ভালো বুঝবে করবে, কারোর কথাতে ইডি সিবিআই চলে না, কাউকে ভয় পায় না। স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারেই তো ইডি সিবিআই, তিনি ব্যর্থই প্রশ্নের জবাব দিতে কেন? স্বরাষ্ট্রমন্ত্রী আলাদা করে কি করে হবে? একই ফরমায় তো গড়া, তাই না? আপনি যদি একই ফরমায় করেন তাহলে আলাদা কিছু তো বেরোবে না। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা হওয়ার তেমনই হয়েছে। এই স্বরাষ্ট্রমন্ত্রী যার কথা বলছেন দেশের, তার আসলে ব্যবসা করার কথা ছিল, ব্যবসাই করছেন। আর যে অবসর সময় সেই সময় সব বক্তৃতা দিতে আসেন, রাজনীতির যোগ্য নন। ভারতবর্ষের রাজনীতি করতে গেলে ভারতবর্ষের সংবিধানকে জানতে হবে। তা এখন আমাদের দেশের যারা শাসন ব্যবস্থায় আছে, আমাদের রাজ্যের শাসন ব্যবস্থায় আছে, দুর্ভাগ্যের হচ্ছে ভারতবাসীর ক্ষেত্রে এটা যে তারা বেশিরভাগই মূর্খ। কেউ কেউ দাবিও করেন চা বিক্রেতা বলে, হ্যাঁ,
ফলে যারা দেশের সংবিধান জানেন না, হ্যাঁ, তারা যে শপথ নিয়েছেন, আমি বারে বারে বলি যে সব সংবিধানের শপথ নিয়ে আপনি সংবিধানকে কিভাবে লঙ্ঘন করেন। এখন একটা মূর্খ লোককে যা আওড়াতে বলা হয়েছে সে আউড়েছে, হ্যাঁ, সে তো বোঝেনি সে কি পড়লো, কি শপথ বাক্য পাঠ করলো। এই শপথ বাক্য পাঠ করার সময় সেই শপথকে যদি উপলব্ধি করতে না পারে, সংবিধানকে যদি উপলব্ধি করতে না পারে, তাহলে আপনি কি করে বুঝবেন? ফলে এই স্বরাষ্ট্রমন্ত্রী বলুন বা অন্যান্য মন্ত্রী বলুন, যারাই দায়িত্বে আছে, দুই একটা ব্যতিক্রম ছাড়া বেশিরভাগই হচ্ছে অশিক্ষিত, হ্যাঁ, এবং আমি বলি যে বেশিরভাগই হচ্ছে বর্বর। বর্বর কেন বলছি? বলছি এই কারণে, যারা সংবিধানের শপথ নিয়ে রোজ সংবিধানকে লঙ্ঘন করে এবং সংবিধানের যে আদর্শের কথা বলা আছে, হ্যাঁ, যে মোরালিটির কথা বলা আছে, সেই মোরালিটিকে প্রতিনিয়ত পদদলিত করে, তারা এদেশের নাগরিক হওয়ারই যোগ্য নয়। দুর্ভাগ্যে তারা দেশের শাসনভারে আছে, হ্যাঁ, তাই এদেরকে বর্বর বলা ছাড়া উপায় নেই। মানুষকে সিদ্ধান্ত নিয়ে এদেরকে সরিয়ে দিতে হবে। কিন্তু অমিত শাহ নিজেই তো একেবারে সাংবাদিক সম্মেলনে বললেন যে অনুপ্রবেশ এবং দুর্নীতি এসএসসি থেকে পুরসভা পুরোটাই নিয়োগ দুর্নীতিতে ভর্তি, এবং এই অনুপ্রবেশ আর দুর্নীতির উপর ভিত্তি করে নাকি 26-এর নির্বাচন হবে। হ্যাঁ, তো 26-এর নির্বাচন কি হবে সেটা ঠিক করে দিচ্ছেন অমিত শাহ। আমরা বহুদিন আগে বলেছি যে নির্বাচন কমিশনার যিনি আছেন তিনি অমিত শাহর এজেন্ট, এবং যদি অতীতটা ঘেটে দেখেন তাহলে বুঝতেই পারবেন যে কিভাবে অমিত শাহের সঙ্গে উনি কাজে যুক্ত ছিলেন, দীর্ঘদিন ওনার অফিসে কাজ করেছেন। তাহলে সেই জন্যই অমিত শাহ বলতে পারছেন, আমরা যারা ভারতবাসীর না ভারতের নাগরিক, আমরা বলছি যে নির্বাচন হোক সংবিধান নিরিখে, নির্বাচন কমিশন হোক নিরপেক্ষ। তাহলে আমরা যখন নিরপেক্ষ নির্বাচন কমিশনার চাইছি, ভারতবর্ষের সংবিধান যা নিশ্চিত করার কথা বলছেন, তখন অমিত শাহ বলছেন, স্থির করে দিচ্ছেন কোন নিরিখে নির্বাচন হবে। ঠিক আছে? ফলে দেশের জনগণ যদি ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হন, যা অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং অমিত শাহরাই এই চেষ্টা করছেন, যার সঙ্গে অবশ্যই রাজ্য একসঙ্গে জড়িয়ে আছে। আমাদের শুরু থেকেই আমরা সবসময় বলি যে আসলে এরা জোট বেঁধেছে একসঙ্গে দেশের নাগরিকের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য, ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য। কারণ রোজকার যে অধিকার আমাদের প্রাপ্য, তা আমাদের পৌঁছতে পারেনি, তা থেকে আমরা বঞ্চিত হয়েছি। তাই এই ভোটাধিকার যারা কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তাদের জন্য হুঁশিয়ারি যে দেশের নাগরিক যদি তাদের সংবিধানের অধিকার কেড়ে নেওয়া হয়, তারা জানে দেশের সংবিধানকে কিভাবে রক্ষা করতে হয়। অমিত শাহ বা নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জি বা কোনো নেতা মন্ত্রী কোনো জায়গায় তারা চেষ্টা করেও দেশের নাগরিকের এই অধিকার কেড়ে নিতে পারবে না। আমরা মনে করি না যে আমার দেশের সংবিধান এত দুর্বল। আমার দেশের সংবিধান একটা লিভিং ডকুমেন্ট, আর এটাকে জীবিত রাখার দায়িত্ব আমাদের সকলের। আমরা জানি জীবিত কিভাবে রাখতে হয়, আমরা সেটা নিশ্চিত করব। কিন্তু রাজ্য তো একেবারে এসআইআর এর বিরোধিতা করছেন বারংবার। অভিষেক ব্যানার্জি 365 নাটক করছেন, এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার দরকার নেই। মমতা অভিষেক ব্যানার্জি ব্যানার্জি তো বলেন যে অভিষেক ব্যানার্জি দিল্লি গেছেন এবং মমতা ব্যানার্জি দিল্লি যাবে। রফা করতে যাবেন। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দুজনেই নাটক করেন, তাদেরকে নিয়ে আলাদা করে বক্তব্য রাখার দরকারও নেই। কারণ রাখার দরকার নেই এই কারণে, কারণ পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিক তারা নিজের জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝে গেছেন যে এই ভদ্রমহিলা মিথ্যে ভাষণ ছাড়া আর কিছুই দিতে পারবেন না আমাদের। ফলে মমতা ব্যানার্জি দিল্লি যান বা দেশের বাইরে যান, তাতে কিচ্ছু এসে যায় না। পশ্চিমবঙ্গের জনগণ স্থির করে নিয়েছে কি করার, তার দেশকে বাঁচাবে, রাজ্যকে বাঁচাবে। স্যার একেবারেই শেষ একটি প্রশ্ন, অন্য একটি প্রসঙ্গ, একেবারে অনিকেত মাহাতো, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সভাপতি অনিকেত মাহাতো, তিনি ইতিমধ্যে পদত্যাগ করেছেন, এবং যেদিন তিনি পদত্যাগ করেছেন ঠিক সেদিন বা না তার পরের দিন তিনি একেবারে আরজি করে জয়নিং এর যে লেটার, সেই লেটারও পেয়ে গেলেন। এটা কি নিছকই একেবারে কোনো অভিসন্ধি? বিভিন্ন জায়গায় এই অভিযোগ উঠছে। দেখুন, অনিকেত মাহাতো দীর্ঘদিন ধরে যে লড়াইয়ের সঙ্গে ছিল, আমরা সেই অভিজ্ঞতার নিরিখে অনিকেত মাহাতোকে দেখি এবং আগামী দিনেও দেখতে চাই। ফলে আমরা কখনোই একথা মাথায় রাখতে চাই না যে যে কারণে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে বা যে কারণে তাকে আরো 5টা কেসে ইমপ্লিকেট করা হয়নি, তার সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক আছে, রাজ্যের নেতামন্ত্রীর কোনো সম্পর্ক আছে। একথা ভাবতে চাই না এ কারণে,
কারণ দীর্ঘদিন অভয়ের আন্দোলনের সামনের সারিতে থেকে আশফাকুল্লাহ দেবাশিস থেকে শুরু করে কিঞ্জল নন্দ থেকে শুরু করে এই সকলের সঙ্গে পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে সামনে থেকে লড়াই যারা দিয়েছেন তারা হচ্ছেন এরা সকলে, তার মধ্যে অনিকেত মাহাতো অন্যতম। ফলে আমরা সেই সম্মানের চোখে তাকে দেখি, আগামী দিনেও দেখতে চাই। আমরা যেমন দেখি তেমনভাবেই এই দায়িত্ব যেমন আমার, এই দায়িত্ব অনিকেত মাহাতো, দেবাশিস, আশফাকুল্লাহ, কিঞ্জল নন্দ থেকে শুরু করে যত লোক, উৎপল বন্দ্যোপাধ্যায়, তমনাশ চৌধুরী, হ্যাঁ, এরা সকলের দায়িত্ব হচ্ছে এই যে মানুষের যে অধিকারবোধ তৈরি হয়েছে, যে লড়াই আপনার সামনে থেকে দিয়েছেন, আপনাদের উপর যে ভরসা তৈরি হয়েছে, সেই ভরসাকে আগামী দিন আগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের সকলের। আমরা যেমন আপনাদের সঙ্গে সমতালে লড়াই করব, পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক যেমন আপনাদের পায়ে পা মিলিয়েছে, আগামী দিনে পা মেলাবে এই রাজ্যকে রক্ষা করার জন্য, তেমনই তমনাশ চৌধুরী থেকে শুরু করে অনিকেত মাহাতো, তাদের সকলের দায়িত্ব হচ্ছে সেই এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু স্যার ফান্ডে যে দুর্নীতি হয়েছে এটা তো আগাগোড়াই একেবারে শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছিল। কুণাল ঘোষ নিজে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুলেছিল, তখন তারা অডিট দিয়ে হিসাবও দেখিয়েছিল। কিন্তু এখন হঠাৎ করে অনিকেত মাহাতো আবারও বলছেন ফান্ডে দুর্নীতি হয়েছে, তাহলে কি সেই অডিটের হিসাব বলছিল? না, অনিকেত মাহাতো তার সাংগঠনিক ব্যাপারে কি বলেছেন সে ব্যাপারে আমার কোনো মন্তব্য করা ঠিক নয়। তার কারণ অডিট গত বছরের হয়েছে, এবছরের অডিট নিশ্চয়ই এখনো জমা হয়নি। একমাত্র অডিটের মধ্যে দিয়েই বোঝা যায়, আপনারা যখন দেখেছেন আগের বছর অডিটের কথা বলেছেন, হ্যাঁ, ফলে অডিটের মধ্যে দিয়েই বোঝা যায় কোনো রকম গরমিল আছে কিনা অ্যাকাউন্টসে। যদি অ্যাকাউন্টসে কোনো গরমিল থাকে, তারা যারা দায়বদ্ধ তাদেরকে নিশ্চয়ই এই দায়বদ্ধতা নিতে হবে। অনিকেত মাহাতো প্রেসিডেন্ট ছিলেন, ফলে তিনিও এই দায়িত্ব নিশ্চয়ই বহন করবেন। হ্যাঁ, আগামীকাল ওনার রেজিগনেশনের পর থেকে যে ঘটনা ঘটবে, তারা যারা যে দায়িত্বে থাকবেন তারা যেমন এই দায়িত্ব নিতে হবে তার পরবর্তীকালের সময়ে, তেমনই রেজিগনেশনের আগের দিন পর্যন্ত যা ঘটনা ঘটেছে সেই ঘটনার দায়িত্ব যারা ছিলেন সকলকে নিতে হবে। অনিকেত মাহাতো আমি আশা করি যে ধরনের রেসপন্সিবল ছেলে আমরা যে দেখে এসেছি আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে, তাতে নিশ্চয়ই সেই দায়িত্ব থেকে উনি নিজেকে সরিয়ে নেবেন না, নিজেকে মুক্ত করবেন না। আমরা চাই আগামী দিনও অনিকেত মাহাতো একইভাবে একই সঙ্গে পা মিলিয়ে একসঙ্গে সামনের সারিতে নেতৃত্ব দিয়ে আমাদের সঙ্গে লড়াইয়ে থাকুক। আমি আশা করি তিনি তার সিদ্ধান্তকে আবার রিকনসিডার করবেন এবং একই তারিখ ঝামেলা নেবেন। কারণ আলটিমেটলি আমরা কেউ নিজের ব্যক্তির স্বার্থে লড়াই করছি না, লড়াই করছি এই দেশের স্বার্থে, এই রাজ্যের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে, অভয়ের বিচারের স্বার্থে। অভয়ের মতন প্রতিনিয়ত যে হাজার হাজার মেয়েরা এখনো পশ্চিমবঙ্গে ধর্ষিত হচ্ছেন, তাদেরকে রক্ষার জন্য অনিকেত মাহাতো সেই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেবেন বলে আমি মনে করি না। আর এই লড়াইয়ের কোনো দল, কোনো গোষ্ঠী আলাদা করে ভাগ করার প্রয়োজন নেই। এই লড়াই বিচারের, এই লড়াই বিচার পাইয়ে দেওয়ার, এই লড়াই সমাজকে রক্ষা করার, এই লড়াই আমাদের অধিকারকে রক্ষা করার।